তো চলুন চলে যাব আজকের এই এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাতে আমরা মোট 3টি ঘটনা শুনবো, আর দ্বিতীয় অংশে আমরা মোট 4টি ঘটনা, এই মোট 7টি ঘটনা ইনশাল্লাহ আমরা শুনবো। আমরা সবসময় বলে আসছি প্রিয় লিসেনার্স, আমরা ঘটনার মাধ্যমে এমন কিছু মেসেজ, এমন কিছু শিক্ষা আমরা আসলে নিজেরাও পেতে চাই, আর সেটা শেয়ারও করতে চাই, যা আমাদের দৈনন্দিন চলার পাথেও হবে, আর সেটা যেন আমাদের আখিরাতের চলার পথেও আল্লাহ তাআলা কবুল করেন। চলুন শুরু করছি আজকের হরর নাইটের 104তম আয়োজনের প্রথম ঘটনা। প্রিয় লিসেনার্স, রবিউল ভাই আমাদেরকে যে ঘটনাগুলো পাঠিয়েছেন, প্রথম অংশের ঘটনার মধ্যে 3টি ঘটনা রয়েছে, আর এই 3টি ঘটনা উনি ওনার নানার কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার নানার বর্তমান বয়স 70+ হয়ে গিয়েছে। উনি বিভিন্ন সময় বিভিন্ন ভয়ের ঘটনা রবিউল ভাইদেরকে বলেছেন, তবে সব ঘটনা তো আসলে মনে রাখতে পারেননি। রবিউল ভাই জানিয়েছেন এখন নতুন করে নানার কাছ থেকে ঘটনাগুলো শুনে সেটা আপনাদের ওয়ার্ল্ডে পাঠাতে থাকবেন। ওনার নানা বাড়ি এবং ওনাদের বাড়ি পাশাপাশি, একই গ্রামে, মাত্র 5 মিনিট লাগে ওনাদের বাড়ি থেকে নানা বাড়িতে যেতে। নানা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, সুস্থ হওয়ার পর ওনাদেরকে দেখতে এসেছিলেন। তখনই রবিউল ভাইয়ের মনে পড়ল যে নানার কাছ থেকে তো ঘটনা শুনতে হবে। নানাকে জিজ্ঞেস করেছেন, নানা কি কি ঘটনা আপনার মনে আছে একটু বলেন, এখন শোনান। যেহেতু উনি দীর্ঘ অসুস্থতা শেষে একটু সুস্থ হয়ে বেড়াতে এসেছেন, উনি ওই সময় বলতে চাচ্ছিলেন না, উনি বলেছিলেন যে আরেকদিন বলবো। কিন্তু রবিউল ভাইয়ের জোড়াজুড়িতে অবশেষে উনি ঘটনা বলা শুরু করেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো এই যে বারেক নানা ছোটবেলা থেকে বেশ সাহসী, আর রবিউল ভাই জানিয়েছেন উনি নিজেও নানার সাহস দেখেছেন বিভিন্ন সময় আর কি। ছোটবেলাতে উনি দেখেছেন নানা প্রায় সারা রাত মাছ ধরতেন। যদি ওনারা জিজ্ঞেস করতেন যে নানা আপনি ভয় পান না, তখন নানা হেসে বলতেন, আরে কিসের ভয়, এসব জিনভূতকে আমি ভয় পাই না। তো এমন সাহসী মানুষকেই একবার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। সালটা 1975-76 এরকম হবে আর কি। নানা তো তখন যুবক, লেখাপড়া খুব একটি করেননি, বাবার সাথে কৃষিকাজ করতেন, সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। তখনকার দিনে নানার একটা নেশা ছিল, রাতের বেলা বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া এবং পাতার বিড়ি খেলা। সে সময় পাতার বিড়ি খুব জনপ্রিয় ছিল, কয়েকজন মিলে বসে পয়সা ঘুরিয়ে নাকি এটা খেলতো। প্রায় প্রতি রাতেই নানা বন্ধুদের সাথে এভাবে বসে পাতার বিড়ি খেলতেন। একদিন সন্ধ্যার পর নানা বন্ধুদের নিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বিলের পাশে একটা ঢিবিতে বসে পাতার বিড়ি খেলতে লেগে গেলেন। সেখানে পৌঁছানোর রাস্তা ছিল এমন, প্রথমে নানাদের বাড়ি, তারপর একটি খাল, খালের পাশে বড় একটি পুরনো জাম গাছ, এরপর জঙ্গল এবং বিলের পাশ ধরে মেঠো পথ। সেই মেঠো পথ ধরে কিছুক্ষণ হাঁটলেই ওই ঢিবিতে পৌঁছানো যেত। নানা বলেছিলেন এখন তো আর সেখানে তেমন গাছপালা নেই, কিন্তু তখন অনেক বিশাল বিশাল গাছ ছিল, পুরো জায়গাটাই ছিল ভৌতিক পরিবেশের মতো একদম। এখন তো মানুষ গাছপালা কেটে বাড়িঘর বানিয়ে ফেলেছে, সেই ভয়ের আবহ এখন আর সেভাবে নেই। তো ওই রাতে ছিল পূর্ণিমার রাত, চারপাশ চাঁদের আলোয় আলোকিত। নানা আর তার বন্ধুরা আড্ডা দিতে দিতে কখন যে রাত শেষ হতে চলেছিল সেটা তো নানা বুঝতেই পারেননি। সারা রাত সেখানে আড্ডা দিলেন, হাসলেন, গল্প করলেন, পাতার বিড়ি খেললেন। একটা সময় সবাই বাড়িতে যাবার জন্য উদগ্রীব হয়ে গেলেন। শেষ রাতে সবাই যে যার বাড়ির পথে রওনা দিয়ে দিল। নানা এতটাই খেলায় মগ্ন ছিল যে ভেবেছিলেন রাত পেরিয়ে হয়তো বা সকাল হয়ে গেছে। তিনি একাই নিজের বাড়ির দিকে একটা পর্যায়ে হাঁটা শুরু করলেন। নানা গান গাইতে গাইতে আনন্দে হাঁটছিলেন। ঢিবি পেরিয়ে বিলের পাশের মেঠো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন খালের কাছে পৌঁছালেন, হঠাৎ করে নানা চোখ যায় বয়স্ক পুরনো একটা জাম গাছের দিকে। নানা দেখতে পান সেই গাছের উপর দাঁড়িয়ে আছে বিশাল দৈত্যাকৃতির এক অবয়ব। তার 2 পা জাম গাছের ডালে, কিন্তু মাথা প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে। 2টা হাত এতটাই লম্বা দেখাচ্ছিল যে গ্রামের শেষ মাথা থেকেও সে যে কোনো কিছু খুব সহজেই ধরে ফেলতে পারবে। এত লম্বা যে মনে হচ্ছিল যে নানা যতই দৌড়ে পালান না কেন, এই জিনিসটা হাত বাড়িয়েই নানাকে খপ করে ধরে ফেলতে পারবে। এটা দেখে নানা তো বেশ ভয় পেয়ে গিয়েছেন। বেশ ভয় পেয়ে গিয়ে এখন কি করবেন সেই মুহূর্তে বুঝে উঠতে পারছিলেন না। একটু আগে নানার কাছে মনে হয়েছে সকাল হয়ে গেছে, এখন চারপাশে তাকিয়ে বুঝতে পারলেন এখনো রাত শেষ হয়নি। নানা ভয়ে থমকে দাঁড়িয়ে রইলেন। মাথায় এখন কোনো কিছু কাজ করছে না। নানার লুঙ্গিতে গোজা ছিল পাতার বিড়ি এবং ম্যাচ লাইট,
কিন্তু তখন যে একটা বিড়ি ধরাবেন সেটাও নানা ভুলে গিয়েছিলেন। একবার ভেবেছিলেন পেছনে ঘুরে দিবেন ভৌ দৌড়, কিন্তু পেছনের দৌড়ে কোথায় পালাবেন? এত বড় দৈত্যাকৃতির অবয়ব খুব সহজেই সে যতই দূরে যাক না কেন ধরে ফেলবে, এটা ভেবে সে আর পেছনে দৌড় দিলেন না। কি যেন একটা ভাবতে ভাবতে ওই জায়গাতেই বসে পড়লেন। নানা অনুভব করলেন মাথার উপরে যেন কিছু একটা ঘুরছে, কিন্তু এতটাই ভয় তিনি পেয়েছেন যে উপরের দিকে তাকিয়ে যে উনি দেখবেন যে কি ঘুরছে এবং ঘোড়ার একটা শব্দ হচ্ছিল, সেটা কিসের শব্দ, এই সাহসটা উনি তখন করতে পারলেন না। নানা এরপর অনুভব করলেন একটা শক্ত হাত নানার মাথার চুল ধরে টানতে শুরু করেছে। এত জোরে টানছিল যে মনে হচ্ছে মাথার সব চুল ছিঁড়ে যাবে। ব্যথায় তিনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা। চুল ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু কোনো লাভ হলো না। সেই অবয়বটা নানার মাথার চুল টেনেই যাচ্ছিল। সেই মুহূর্তে দূরের এক বাড়ি থেকে এক ব্যক্তির কাশির শব্দ ভেসে এলো। কাশির শব্দ শুনে নানা সেই ব্যক্তিকে চিনতে পারলেন। সেই ব্যক্তি ছিল নানার বংশেরই লোক, কিন্তু নানা যে তখন তাকে ডাক দেবেন সেই শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিলেন। নানা ভেবেছিলেন মানুষের শব্দ শুনে এবার হয়তো বা ছেড়ে দেবে, কিন্তু না, সেই অবয়বটা তখনও চুল টানা থামালো না। এভাবেই আরও বেশ খানিকটা সময় চলে গেল। কিছুক্ষণ পর কিছুটা দূরে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ থেকে ফজরের আজান শোনা গেল। যদিও তখন মসজিদে মাইক ছিল না, বাড়িঘর কম আর ভোর থাকায় তখন দূর থেকেও আজানের ধ্বনি স্পষ্টই শোনা গিয়েছিল। আজানের সাথে সাথেই মাথার চুল ধরে টানা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। নানা যেন হাফ ছেড়ে বাঁচলেন। চারপাশে তাকিয়ে তিনি তখন আর ওই অবয়বটিকে দেখতে পাচ্ছিলেন না। নানা তখন সাথে সাথে সেখান থেকে দৌড় শুরু করলেন এবং দৌড়ে খাল পেরিয়ে বাড়িতে চলে এলেন। পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। নানা যদিও ভয় পেয়েছিলেন, কিন্তু বাড়িতে এসে কাউকে ডাকাডাকি করবেন এরকমটা উনি করেন নাই, আর অজ্ঞান হয়ে যাবেন বাড়িতে এসে, এটাও হয়নি। বাড়িতে আসার পর নানার ভয় যেন কেটে গিয়েছিল। রাস্তায় যে এত কিছু হয়েছে সেই ভয় নানার মন থেকে দিব্যি চলে গিয়েছিল। তিনি কুয়া থেকে পানি তুলে হাত মুখ ধুয়ে খাবার ঘরে ঢুকে মাছের তরকারি দিয়ে ভাত খেলেন। তখন কিন্তু ফজরের পর সকাল হয়ে গেছে। নানা যখন ভাত খেতে বসলেন তখন নানার বাবা ঘুম থেকে উঠে মসজিদে চলে গিয়েছিলেন। নানা যে খেতে বসেছেন তিনি হয়তো বা বিষয়টা খেয়াল করেননি। নানাও খুব চুপ ইশারে খেতে বসেছিল যেন কেউ টের না পায়, কারণ সারা রাত বাড়িতে নেই। এরা যদি জানতে পারে বাড়ির লোকজন, তাহলে তো এমনিতেই অনেক বকাঝকা খেতে হবে। খাওয়া শেষে নানা ভাবলেন পুকুর পাড়ে গিয়ে একটা বিড়ি খেয়ে তারপর এসে ঘুমাবেন। নানাদের ঘরের পাশেই পুকুর রয়েছে। পুকুর পাড়ে গিয়ে একটি বিড়ি ধরালেন। তখন মনে হচ্ছিল সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, বাইরে তখন বেশ সকাল। বিড়ি খাবার এক পর্যায়ে হঠাৎ নানা শুকনো কাশি উঠল। এরপর উনি কফ ফেললেন, কিন্তু তখন উনি কফের দিকে লক্ষ্য করে দেখতে পেলেন যে এটা পুরোটাই রক্ত, তাজা রক্ত। উনি যতবার কাশি দিলেন প্রতিবারই শুধু মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। সেই সাথে মাথায় অসহ্য ব্যথা শুরু হয়ে গেল। না তখন কি করবেন কিছু বুঝে উঠতে পারলেন না। তারপর ভাবলেন বিষয়টা পরিবারকে জানানো দরকার। ভয়ে দ্রুত গিয়ে ওনার মাকে ঘুম থেকে জাগালেন। আর নানার বাবা ইতোমধ্যে মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছেন। বাড়িতে এসে উনি দেখলেন যে এই অবস্থা। নানা তো ওনার মা বাবা দুজনকে ঘটনা বলেছেন। শুনে নানার বাবা তো বেশ বকাঝকা করলেন। উনি বললেন সারা রাত বাইরে কাটাইলি, আবার এসে মাছ দিয়ে ভাত খেলি, ভয় পেয়ে এসে এভাবে মাছ মাংস দিয়ে ভাত খেতে হয়? গোসলও যদি করতি তারপরও খেতি, তাও একটা কথা ছিল। এই জন্যই তো তোর এই অবস্থা। এদিকে নানার অবস্থা কিন্তু ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। কি আর করা, নানার বাবা আর বকাঝকা না করে উনি তাড়াহুড়ো করে পাশের গ্রামের এক নাম করা কবিরাজকে নিয়ে আসতে গেলেন। কবিরাজকে বাড়িতে নিয়ে আসতে আসতে প্রায় ঘন্টাখানেক লেগে গিয়েছিল। এই সময়ের মধ্যে নানার অবস্থা আরও খারাপ পর্যায়ে চলে যায়। তাজা রক্ত গলা থেকে ক্রমাগত বের হওয়া শুরু হচ্ছে, আর এক উদ্ভট গন্ধ ওনার শরীর থেকে বের হচ্ছিল। নানার বাবা কবিরাজকে সাথে নিয়ে বাড়িতে এলেন। কবিরাজ এসে নানাকে দেখলেন। তখন কবিরাজ বলেন, হায় হায়, এই ছেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে। মারাত্মক এক জিনের প্রভাব পড়েছে এর উপর। এখনই এর চিকিৎসা শুরু করতে হবে, নতুবা আমার দ্বারা কিছুই করা সম্ভব হবে না। তারপর নানার কাছ থেকে সব ঘটনা শুনতে চাইলেন। নানা সব কিছু খুলে বললেন বিস্তারিত। সব কিছু শুনে কবিরাজ ঝাড়ফুঁক শুরু করলেন।
কবিরাজ যখন ঝাড়ফুঁক শুরু করলেন তখন আশ্চর্য রকমভাবে নানার শরীর থেকে এক ধরনের পিচ্ছিল ফেনার মতো আষ্টে জিনিস বের হতে লাগলো, যা গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছিল। প্রচণ্ড দুর্গন্ধ ছিল সেই ফেনাগুলো। অনেকক্ষণ ধরে ঝাড়ফুঁক চলার পর যখন শরীর থেকে ফেনা বের হওয়া বন্ধ হয়ে গেল তখন কবিরাজ ঝাড়ফুঁক করা থামালেন। ঝাড়ফুঁক চলাকালে নানা অজ্ঞানের মতো হয়েছিলেন। নানার সাথে কি হচ্ছে সেটা তিনি শুধু অনুভব করতে পারছিলেন, এছাড়া তেমন কিছু বুঝতে পারছিলেন না। শুধু নাকি তার মনে হচ্ছিল কেউ যেন ওনাকে খুব মারধর করছে। নানা বেশ দুর্বল হয়ে মাটিতে শুয়েছিলেন। কবিরাজ কিছু পানি পড়া এবং ওষুধ দিয়ে নানার বাবাকে বললেন, আজকে যেটা রাস্তায় তোমার ছেলেকে আটকে ছিল সেটা পিশাচ শ্রেণীর এক শক্তিশালী জিন। এই খালপাড়েই তার বসবাস। মধ্যরাতে মূলত এই পিশাচটি তোমার ছেলের উপরে নজর দিয়েছিল। এরপরই সে যখন দেখলো বাড়িতে ফিরছে তখন তাকে মেরে ফেলার জন্য ওই জিনটা রাস্তায় দাঁড়িয়ে যায়। তোমার ছেলে অনেক দেরিতে ফিরেছে, একদম ফজরের আজানের আগ মুহূর্তে, যার কারণে ওর শক্তিটাও দুর্বল হয়ে গিয়েছিল। এরপর সে তার চুল ধরে টানাটানি করছিল। সে চেষ্টা করছিল কোনোভাবে ঘাটটা ভেঙে ফেলতে, কিন্তু তোমার ছেলে তো পুরোপুরি সাহস হারায় নাই আল্লাহর রহমতে, যার ফলে ওই পিশাচটা কোনোভাবেই তোমার ছেলেকে সেভাবে আয়ত্তে নিতে পারছিল না। আর ফজর আজান হয়ে যাওয়ায় তখন ফজর আজানের সময়ও হয়ে গিয়েছিল, এই জন্য সে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। তবে এই পিশাচটা অদৃশ্য হয়ে গেছে ঠিকই, কিন্তু তোমার ছেলের সাথে যেটা করে দিয়েছিল এটা যদি এভাবে থেকে যেত তোমার ছেলে কয়েকদিনের মধ্যেই মারা যেত। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে পরবর্তীতে তোমার ছেলেকে যদি পায় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি করবে। আর তোমার ছেলে বাড়িতে এসেই মাছ দিয়ে ভাত খেয়েছে, যার ফলে এই পিশাচের তৈরি করা প্রভাবটা এর শরীরে খুব ভালো মতো কাজ করেছে। তা না হলে কিন্তু এতটা কাজ করতো না। যাক, আল্লাহর রহমতে চিকিৎসা করা গিয়েছে, এটাই শুকরিয়া। ঠিক মতো চিকিৎসা করাতে না পারলে এতক্ষণে হয়তোবা সে দুনিয়া থেকে বিদায় নিত। এ কথা বলার পর কবিরাজ খুব কড়াভাবে সাবধান করে দিয়ে গেলেন যে সে যেন আর রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা না করে। জিনটা এখনকার মতো চলে গিয়েছে, যে কোনো সময় তার উপর আবার আক্রমণ করবে, আর এইবার যদি একবার মুখোমুখি হয়ে যায় নানাকে মেরেই ফেলবে, অতএব সাবধান। এরপর কবিরাজ বেশ কিছু তদবির দিয়েছিলেন যাতে করে নানার শরীর থেকে সেই জিনের প্রভাব পুরোপুরি কেটে যায়। আর এরপর কবিরাজকে নানার বাবা কিছু পারিশ্রমিক দিয়ে দিয়েছিলেন। কবিরাজ চলে যান। নানা কয়েকদিন মোটামুটি অসুস্থ ছিলেন, ভয় পেয়েছিলেন তো অসুস্থ ছিলেন। তাছাড়া ওনার শরীর থেকে গলা দিয়ে অনেক রক্ত বের হয়ে গিয়েছিল, এই কারণে উনি অসুস্থ ছিলেন। আল্লাহর রহমতে এরপর উনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তো এরপরের যে ঘটনাটা, এই ঘটনাটা এই জায়গারই এটা ঘটেছে নানার চাচির সাথে, যেটা নানা বলেছিলেন রবিউল ভাইকে। এটা একটা মর্মান্তিক ঘটনা। নানার বাবা আর চাচা একজন, অর্থাৎ নানার বাবারা দুই ভাই। নানার বাবা ছিলেন ছোট, নানার চাচা বিয়ে করেছেন অনেক বছর হলেও তখন তাদের শুধু একটি কন্যা সন্তান ছিল। এই ঘটনার, অর্থাৎ এই যে আমরা মাত্র যে ঘটনাটি শেয়ার করলাম, এই ঘটনার মাত্র কয়েক মাস আগে তাদের আরেকটি পুত্র সন্তান হয়। নানার সাথে এই ঘটে যাওয়া ঘটনার কিছুদিন পর নানার চাচি একদিন দুপুরে বাড়ি থেকে এই খালপাড়ের এই জাম গাছটার নিচে যায়, যেই জাম গাছে নানা একটা বিশাল অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন আর কি। তো এই জাম গাছের নিচে গিয়েছে গাছ থেকে কিছু শুকনো পাতা কুড়াতে। ওই দিকের মহিলারা নাকি জঙ্গলের চারপাশ থেকে পাতা কুড়িয়ে এনে রান্না করত, এখনও অনেকেই করে। তখন নানির সন্তান হয়েছে 4 মাস বা 3.5 মাস এরকম একটা সময় আর কি। বাচ্চাকে বাড়িতে রেখে গিয়েছিল, পরিবারের কোনো একজনের কাছে দিয়ে বলে গিয়েছিল যে বেশিক্ষণ লাগবে না, সে শুধু কিছু শুকনো পাতা ঝাড়ু দিয়ে তুলে নিয়ে আসবে, খুব অল্প সময়ের মধ্যে সে চলে আসবে, এমনটাই বলে গিয়েছিল। চাচি যখন সেখানে যায় পাতা কুড়াতে লাগলো, এরপরে হঠাৎ করে এক পর্যায়ে চাচির মনে হলো কিছু একটা চাচিকে জোরে আছাড় মেরেছে মাটিতে আছাড় খাবার সাথে সাথে চাচির কথা বলা বন্ধ হয়ে যায় আর শরীর অবশ হয়ে যায়। সেখান থেকে যে উঠে দাঁড়াবে সে শক্তিটুকু শরীরে আর অবশিষ্ট থাকে না, সেখানেই পড়ে থাকে অনেকক্ষণ। এদিকে চাচির যেই সন্তানটা হয়েছে, পুত্র সন্তান, সে তো বেশ কান্নাকাটি করছে। যার কাছে দিয়ে গিয়েছিল সে দেখছে যে কী ব্যাপার, এতক্ষণ হলো আসে না। তখন সে চিন্তা করলো কাউকে বলবে যে
বাচ্চার মা তো ওইদিকে গিয়েছে একটু দেখে আসতে, সে এখনো আসছে না কেন, বাচ্চা তো খুব কান্নাকাটি করছে, তার ক্ষুধা লেগেছে। তখন একজন লোক ওই দিকে যায় চাচিকে খোঁজার জন্য, গিয়ে দেখে ওই জাম গাছের কাছে চাচি মাটিতে পড়ে আছে, ফ্যাল করে শুধু তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, কিন্তু কোনো কথা বলতে পারছে না, শরীরটাও নাড়াতে পারছে না। সে তো তখন চিৎকার চেঁচামেচি শুরু করে, অন্যান্য লোকজন সেখানে চলে আসে, ধরাধরি করে চাচিকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই বুঝতে পারে জায়গাটা বেশি ভালো না, এই জায়গাতে এমন সমস্যা হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কিছু না, এটা জিন ঘটিত সমস্যা নিশ্চয়ই। বাড়ি থেকে তখন সেই পাশের গ্রামের কবিরাজকে আনার জন্য লোক পাঠানো হয়, যিনি এই নানার চিকিৎসা করেছিলেন। সেই কবিরাজ বাড়িতে আসে, আসার পর ঘরের ভিতরে ঢোকে, চাচিকে বেশ কিছুক্ষণ দেখার পর দ্রুত ভয়ে এবং আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। কোনো চিকিৎসা না করেই উনি চলে যেতে উদ্যত হলে সবাই জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? তখন উনি বলেন যে এই রোগীর চিকিৎসা করা আমার পক্ষে আর সম্ভব না, এই রোগীর চিকিৎসা আমি কেন, কেউই করতে পারবে না। তখন ওই কবিরাজ বললেন যে উনি তার পোষ্য জিনের মাধ্যমে জানতে পেরেছেন যে চাচিকে এমন এক ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন আক্রমণ করেছে যে খুব শক্তিশালী প্রকৃতির। এই জিনটা সেই জিনটা না যেটা এই যে রবিউল ভাইকে আক্রমণ করেছিল, এটা অন্য আর একটা জিন। আর এই কবিরাজের পোষ্য জিনেরা চাচির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে এই বিষয়টা খুলে বলে, কারণ চাচির তো জবান বন্ধ হয়ে গেছে, উনি তো কথা বলতে পারছেন না, যার কারণে জিনেদের মাধ্যমে এই তথ্যটা জানা গিয়েছে। ওই জিনটা চাচিকে আক্রমণ করার সাথে সাথেই নাকি চাচির শরীর সবকিছু নষ্ট করে দিয়েছে। আর কবিরাজ এটা বললেন যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ওই কবিরাজ যত অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার আলোকে কবিরাজ বলেন যে এই রোগীরা 11 দিন নয়তো 21 দিনের মাথায় নির্দিষ্ট একটা সময়ে নাকি মারা যায়। উনি বললেন আমার পক্ষে আর কিছুই করা সম্ভব না, আল্লাহ চান তো সুস্থ হয়ে যেতে পারেন, তবে ঝাড়ফুঁক করে আর কোনো লাভ হবে না। কবিরাজ নিজেও মন খারাপ করে বাড়ি থেকে চলে যান। এদিকে কবিরাজের এসব কথা শুনে বাড়ির সবাই তো বেশ আতঙ্কিত হয়ে যায়, এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল। এদিকে মাত্র 3-4 মাসের বাচ্চা আছে, এই বাচ্চাটার কি হবে? এরপরেও পরিবারের সবাই চাচিকে বাঁচানোর জন্য মেডিকেল ট্রিটমেন্ট করায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। 11 দিনের মাথায় চাচি দুনিয়া থেকে বিদায় নেন। এই 11 দিনের ভেতরে উনি কোনো কথা বলতে পারেননি, পুরো শরীর প্যারালাইজড ছিল। মাঝে মাঝে বাচ্চাটার দিকে শুধু ফ্যাল করে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরত। ওনার মৃত্যুর পর পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে ওই সন্তানকে এই রবিউল ভাইয়ের নানার মা নিজের বুকের দুধ পান করিয়ে নিজের সন্তানের মতোই লালন পালন করেছেন। তখন নানার মায়ের 1 মাস বয়সী সন্তান ছিল। নানার চাচি মৃত্যুবরণ করার কয়েক বছর পরেই নিজের স্ত্রীর শোকে নানার চাচাও দুনিয়া থেকে বিদায় নেন। এখন সন্তানরা তো এতিম হয়ে গেল। নানার বাবা ওনার ভাইয়ের সন্তানদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, বড় করেছেন। নানার এবং নানার ভাইয়ের কিন্তু অনেক সহায় সম্পত্তি ছিল। নানার বাবা কিন্তু একজন সৎ নামাজি ব্যক্তি ছিলেন। ওনার ভাতিজা বড় হবার পর ওনার ভাতিজা এবং ভাতিজি 2 সন্তান ছিল, তো তাদের সমস্ত প্রাপ্য অর্থাৎ তাদের প্রাপ্য যত সম্পত্তি ছিল সব কিছু বুঝিয়ে দেন। এমনকি উনি এটাও করেছেন, সেটা হচ্ছে যে তাদেরকে ডেকে বলেছেন যে এই দেখো, এই সম্পত্তির মধ্যে তোমাদের অর্ধেক ভাগ, আমার অর্ধেক ভাগ, যেই অংশটা তোমাদের পছন্দ সেটা তোমরা গ্রহণ করো, তোমাদের পছন্দ হবার পর বাকি অংশটা আমি নেব, আমার সন্তানরা ভাগ বাটোয়ারা করে নেবে। কারণ নানার বাবা উনি খুবই পরহেজগার মানুষ ছিলেন। উনি চিন্তা করতেন যে আমার এই এতিম ভাতিজি ভাতিজা এদেরকে কোনো কারণে যদি আমি বঞ্চিত করি, কোনোভাবে ওরা যদি মনে করে যে আমার মা বাবা জীবিত নাই, আমাদেরকে এই ভালো জিনিসটা হয়তোবা চাচা দিতে পারতেন, দিলেন না, তাহলে আল্লাহর কাছে উনি কি জবাব দিবেন? উনি এই চিন্তা করে সম্পত্তির যতটুকু অংশ তারা পায় এগুলো তাদেরকে বলে দিয়েছেন, এবং বলে দিয়েছেন তোমরা কোনটা নিবা, কোন অংশটা তোমাদের ভালো লাগে সেটাই নাও। এভাবে উনি বন্টন করেছিলেন। শুধু তাই না, এই ভাতিজা ভাতিজি
তারা কিন্তু ছোটবেলা থেকেই একটা ফ্যাসিলিটিস পেত, বিশেষ করে তাদের মা বাবা মারা যাওয়ার পর। সেটা হলো যে এই রবিউল ভাইয়ের নানার বাবা, উনি সম্পত্তিগুলো থেকে যে আয় হতো, এই আয়ের অর্ধেক অংশ কিন্তু তার এতিম ভাতিজা ভাতিজিদের জন্য আলাদা করে রেখে দিতেন, জমা করতেন। আর বাকি অংশটা, এটা তো ওনার হক, এটা উনি রাখতেন। এইভাবে কিন্তু উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন সম্পত্তি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে কোনোভাবে যেন তার এতিম ভাতিজা ভাতিজি বঞ্চিত না হয়। প্রিয় লিসেনার্স, উনি জীবিত নাই এখন, অনেক আগে মারা গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। এই ঘটনার মধ্যে কিন্তু আমরা ভয়ের বিষয়গুলো তো আমরা জানলামই, একটা খুব ভালো মেসেজ আমাদের জন্য রয়েছে। তা হচ্ছে বর্তমান যেমন আমরা দেখি, আমি এই ঘটনা আলোকে না বিভিন্ন সময় বলেছি, বিশেষ করে আমি আমাদের ফরিদপুর অঞ্চল, আমার বাড়ি যেহেতু রাজবাড়ি, আমার দাদা বাড়ি ফরিদপুরে, আমাদের ওই অঞ্চলে এখনও মুরব্বীদের মুখে শুনি যে মেয়েদেরকে নাকি কোনো সম্পত্তি দিতে হয় না। মানে তারা একটা রেওয়াজ তৈরি করে নিয়েছেন যে মেয়েদেরকে কোনো সম্পত্তি দিতে হয় না। একটা মেয়ে, নিজের ঔরসজাত মেয়ে, তাকে সম্পত্তি দিতে হয় না, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু মেয়েরা কতটুকু সম্পত্তি পাবে এই বন্টন করে দিয়েছেন। ওই মেয়ে যদি মারা যায় তাহলে তার সন্তানাদিরা সম্পত্তি পাবে, এটা কি আমরা কখনো আশা করতে পারি? নিশ্চয়ই না। মেয়ে তো দূরের কথা, পুরুষ সদস্য যদি মারা যায় তাহলে কি তাদেরকে সম্পত্তি, বিশেষ করে পুরুষ সদস্যদের সন্তানাদির মধ্যে কি এই সম্পত্তিগুলো, তার হকগুলো কি যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়? এটা কিন্তু খুবই কম দেওয়া হয়, ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয় না। মেয়েদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা দেখি 3 বার তাদের হক নষ্ট করা হয়। প্রথমত, সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে দেরিতে দেওয়া হয়, দীর্ঘদিন ভাইয়েরা সেটা নিজেদের দখলে রেখে সেটা খেতে থাকে। এরপর যখন বুঝিয়ে দেওয়ার সময় হয়, সবচাইতে খারাপ জায়গাটা ডোবা, নালা, খানা খন্দক, যেখানে ফসল হয় না এমন জমি, এই জায়গাগুলো অধিকাংশ ক্ষেত্রে, সবসময় না, অধিকাংশ ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হয়। এরপর যখন এই জায়গাগুলো নিয়ে তারা কোনো কাজ করতে পারে না, একটা সময় তারা ভাইদের কাছে বিক্রি করার একটা প্রস্তাব দেন, কারণ তারা ছাড়া তো, অর্থাৎ ভাইরা ছাড়া তো এই জায়গা কেউ কিনবে না। কেনার ক্ষেত্রে নামমাত্র একটা মূল্য ধরিয়ে দেওয়া হয়। এইভাবে 3 বার তাদেরকে বঞ্চিত করা হয়। অথচ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন কিভাবে বন্টিত হবে পুরুষ এবং নারীদের মধ্যে। আর যারা এভাবে হক মারবেন, আমি অনেককেই দেখি, আমার দেখা অনেকেই আছে যারা হজ করে এসেছেন, বিশাল বড় বুজুর্গ ব্যক্তি, এমনকি আলেমদের মধ্যে আমি এমনটা দেখেছি যে সম্পত্তি এভাবে মেরে দিয়ে অনেক বুজুর্গ সেজে বসে আছেন। আমি এগুলো দেখে খুব অবাক হই যে আসলে এই যে বোনেদের হক মেরে দেয়া, এতিম ভাতিজা ভাতিজিদের হক মেরে দেয়া, এগুলো করে এই যে ইবাদত বন্দেগী করা হচ্ছে, আল্লাহর কাছে কতটুকু কবুল হচ্ছে? হ্যাঁ, ফরজ ইবাদত সে তার মতো করে কবুল করবে, কিন্তু আল্লাহ ভালো জানেন এটা আসলে কিভাবে কবুল করবেন। আমি রবিউল ভাইয়ের নানার বাবার এই বন্টনের বিষয়টা যখন আপনাদের সাথে শেয়ার করছি, আমার কাছে খুবই ভালো লেগেছে যে এমন ইমানদার ব্যক্তি আমাদের আসলে সব জায়গাতেই প্রয়োজন। আল্লাহ তাকে কবুল করুন, তার এই আমলগুলোকে কবুল করুন, সেই সাথে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চলুন এবার 3 নম্বর ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছে 1990 সালের দিকে। নানার 3 জন সন্তান হয়েছে। এর মধ্যে এই রবিউল ভাইয়ের মা যিনি, উনি কিন্তু সবার বড়। এরপর ওনার আরও এক খালা, এরপর ওনার এক মামা, মামার নাম হচ্ছে ফারুক। 1990 সালের দিকে মামার বয়স ছিল 6-7 বছর এরকম আর কি। একদিন নানার কাছে মামা বায়না করে বসেন যে মামাকে নিয়ে বাজারে যেতে হবে। নানা তো যেতে চান না, বলেন যে আমার তো ফিরতে দেরি হবে রে, অনেক রাত হয়ে যাবে, তখন কি করব? কিন্তু মামা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে নিয়ে যেতেই হবে। কি আর করা, মামাকে নিয়ে নানা বাজারে গিয়েছেন। এদিকে সন্ধ্যা হয়ে যায়। নানাদের বাড়ি অর্থাৎ এই কুসুদি গ্রাম থেকে বারিশাবো বাজারের দূরত্ব 3 কিলোমিটার। তো সেই খাল পেরিয়েই বাজারে যেতে হয়। খালটা ছিল মূলত
নানা বাড়ি থেকে 1 মিনিট হাঁটার রাস্তার দূরত্ব। তো নানা মামাকে নিয়ে বাজারে যায়, বাজার সদাই করে বাজার থেকে যখন নানা রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে, তখন প্রায় রাত 10টা বেজে গেছে, 10টা কি 10:30 এরকম। মামা কিন্তু তখন ছোট হলো বেশ আনন্দিত ছিল, কারণ বাবার সাথে বাজারে গিয়ে বিভিন্ন ধরনের মজা খেয়েছে, সাথে আবার অনেক মজা কিনেও নিয়ে এসেছে, তাই মামা বেশ খুশি। দুজন মিলে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পূর্ণিমা ছিল তখন, চারপাশ চাঁদের আলোয় আলোকিত। নানার এক হাতে ছিল বাজারের ব্যাগ, অন্য হাতে মামাকে কোলে করে নিয়ে আসছেন উনি। অনেকক্ষণ কোলে রাখার পর নানা একটু হাঁপিয়ে উঠেছেন। তখন কিছুটা পথ হাঁটিয়ে নিয়ে আসতে আসতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছেন। বাড়ির পাশেই সেই খাল, যে খালের কথা আমরা আগের ঘটনায় বলেছি। তো সেই খাল থেকে যখন 50 হাতের মতো দূরত্বে তারা ছিলেন, তখন নানা এবং মামা দুজনেই দেখতে পান খালের ভেতর থেকে একজন সাদা কাপড় পরিহিতা মহিলা উঠে রাস্তার উপর চলে আসছে। এরপর নানাদের সাথে সাথে হাঁটছে। নানা কিছুটা অবাক হলেন যে এত রাতে এখানে মহিলা আসলো কোথা থেকে। মহিলাটা হাঁটতে হাঁটতে যখন নানার খুব কাছে চলে এসেছিল, দূরত্ব মাত্র 10 থেকে 15 হাত, নানা তখন দেখেন এই মহিলাটা হঠাৎ করে ঘূর্ণি বাতাসে রূপান্তরিত হয়ে গেল। রাস্তার মধ্যে প্রচণ্ড ঘূর্ণিবায়ু ঘুরতে লাগলো, আর ওই ঘূর্ণিবায়ুর ভেতরে ওই মহিলাটাকে দেখা যাচ্ছিল। তখন তো নানা বুঝে যায় এটা তো কোনো সাধারণ মহিলা না, ভয়ঙ্কর এক শয়তানের খপ্পরে পড়েছেন। তখন সাথে সাথে উনি মামাকে কোলে নিয়ে নেন, বাজার ব্যাগটা খুব শক্ত করে হাতে ধরে রেখেছেন। নানা কিন্তু খুবই সাহসী, আমরা প্রথমেই বলেছি। এই জিনিস দেখার পরেও নানা কিন্তু উভয় ভয় পান নাই। মামাকে কোলে নিয়ে তারপর ওই মহিলাটাকে উদ্দেশ্য করে বলছেন, হ্যাঁ কিরে রে, এখানে কেন আসছিস? বাজার থেকে মাছ কিনে এনেছি মাছ খাওয়ার জন্য। শোন, এখন ভাগ এখান থেকে, ডিস্টার্ব করিস না। একটা বিষয় বলে রাখা ভালো, নানা কিন্তু ওই দিন বাজার থেকে বড় একটা পাঙাশ মাছ কিনে এনেছিলেন। তো নানা যখন এই কথা বললেন, ওই মহিলাটার ভিতরে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। ওই মহিলাটা ওই ঘূর্ণিবায়ুর ভিতরে ওইভাবেই আছে, আর ওই ঘূর্ণিবায়ুটা রাস্তার মধ্যে ঘুরছে। ওই ঘূর্ণিবায়ুটাতে একদম স্থির তা না, 1 হাত 2 হাত নড়াচড়া করছে, সরে সরে যাচ্ছে আর কি, নড়াচড়া করছে, সরাসরি করছে। আর ওই মহিলাটাও ওই ঘূর্ণিবায়ুর সাথেই নড়াচড়া করছে। নানা তখন ওই মহিলাটাকে উদ্দেশ্য করে আবারও বলছে, আজকে যদি আমার সাথে বাচ্চাটা না থাকতো না, তাহলে আমি তোকে দেখে নিতাম তুই আমার কি করতে পারিস। আমি তোর ঘূর্ণিবায়ুর ভেতরে ঢুকতাম আর দেখতাম যে তোর শক্তি কতটুকু। শুধুমাত্র আমার সাথে আমার সন্তান থাকায় তোর সাথে আমি এখন লড়াই করতে চাচ্ছি না। এই বলে নানা ভাবতে লাগলেন যে এটাকে পাশ কাটিয়ে যাওয়া তো যাবে না, কি করা যায়। ভাবতে ভাবতেই নানা রাস্তা থেকে ধানি ক্ষেতের দিকে নেমে গিয়েছেন। এরপর ধানি ক্ষেত দিয়ে নানাদের বাড়ির পাশের যে পুকুর, সেই পুকুরের পূর্ব পাড়ে গিয়ে উঠেছেন। এর ভিতরে নানা কিন্তু আর পেছন দিকে তাকান নাই। নানা যখন পুকুরের পাড়ে গিয়ে উঠেছেন, তখন খাল পাড়ের দিকে তাকিয়ে নানা দেখতে পান সেই মহিলাটা এখনও দাঁড়িয়ে আছে ওই ঘূর্ণিবায়ুর ভেতরেই। এরপর বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়ির পেছনে এসে রাস্তায় দাঁড়িয়ে আবারও সেই খালের দিকে তাকান, তিনি দেখতে পান সেই মহিলা অবয়বটি খালের অপর প্রান্তে তখনও দাঁড়িয়ে আছে, ওই ঘূর্ণিবায়ুর ভেতরেই ঘুরছে। নানা তখন আর সেখানে দাঁড়িয়ে না থেকে সাথে সাথে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর মামাকে জিজ্ঞেস করেন যে আসার সময় তুই কী দেখেছিলি রে বাবা? মামা শুধু বলেন উনি একটা মহিলাকে দেখেছেন শুধু, আর এরপর আর কিছুই দেখেন নাই, জাস্ট একবার একটা দেখছেন মহিলা। কিন্তু ঘূর্ণিবায়ু বা ঘূর্ণিবায়ুর ভিতরে ওই মহিলাকে দেখা যাচ্ছে, এগুলো উনি আসলে কিছু আর দেখেন নাই। যাই হোক, নানা সেদিন রাত্রে খাওয়া দাওয়া করেন নাই, শুধু মামাকে গোসল করিয়ে উনি শুয়ে পড়েছিলেন। পরদিন সকালবেলা উনি গোসল করে হাত মুখ ধুয়ে নাস্তা করেছিলেন। তো এই বিষয়টা নিয়ে আসলে ওই ধরনের কোনো সমস্যা হয়নি। তো ধারণা করা হয় যে ওইখানে একটা পিশাচিনী ছিল, এই পিশাচিনীটা হঠাৎ করে সামনে চলে আসে আর একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি করেছিল, আর ঘূর্ণিবায়ুর ভিতরেই সে বসেছিল। তার উদ্দেশ্য হয়তো বা ওই বাজারের ব্যাগের ভিতর থেকে মাছ নিয়ে যাওয়া ছিল, তবে সে সেটা করতে পারেনি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবিউল ভাইকে আবারও ওনার পাঠানো ঘটনার জন্য। এর পরের ঘটনাও কিন্তু রবিউল ভাইয়েরই পাঠানো, পরে আরও 4টি ঘটনা রয়েছে। তো চলুন আমরা চলে যাব আমাদের এবারের হরর নাইটের 104তম আয়োজনের পরবর্তী ঘটনায়। আবারও ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 104তম আয়োজনের শেষ ঘটনাগুলোতে।
এখানে পরপর আমরা 4টি ঘটনা শেয়ার করব। এই 4টি ঘটনার মধ্যে 3টি ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কুশদী গ্রামের বিশাল এক শতবর্ষী বটগাছ। আর চতুর্থ ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার চালাকচর এলাকায়। তো এই যে বিশাল এই বটগাছ, এই বটগাছটার বয়স এতটাই বেশি যে অনেক বয়স্ক ব্যক্তিরাও বলতে পারেন না এটার অ্যাকচুয়াল বয়স কত। ওনারা ছোটবেলা থেকে এটাকে একই রকমভাবে দেখছেন। এটা কয়শো বছর বয়স হবে এটা নিশ্চিতভাবে বলা মুশকিল। এখানে একটা সময় নাকি প্রতি বছর মেলা হতো, এখন অবশ্য হয় না। আর এখানে একটা বাজারও ছিল, সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে। 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর কি, এতটুকু দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এই জায়গাকে ঘিরে একটি ঘটনা এর আগেও রবিউল ভাইয়ের মাধ্যমে শেয়ার করেছিলাম। শরীফ ভাইয়ের বাবার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। তো শরীফ ভাই যখন ঘটনাটি শুনলেন, শোনার পর উনি খুব খুশি হয়েছিলেন আর ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছিলেন। তো শরীফ ভাইয়ের যে বাড়িটা, এই বাড়ির কাছ দিয়ে একটা রাস্তা বটগাছের দিকে চলে গেছে। অনেকেই বলেছেন যে মধ্যরাতে এই রাস্তা দিয়ে জিনেদের আনাগোনা অনেক বেড়ে যায়, তাই মধ্যরাতে এদিক দিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ঘটনাটি যখন ঘটে তখন শরীফ ভাইয়ের বয়স 14 কি 15 বছরের সময় উনি হাই স্কুলে পড়তেন। একদিন হাই স্কুল থেকে ফিরে শরীফ ভাই খাওয়া দাওয়া সেরে বন্ধুদের সাথে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়েছেন। খেলার এক পর্যায়ে উনি ফুটবলে লাথি দিয়েছেন। ফুটবল খেলতে গেলে তো এরকম ফুটবলে লাথি দিতেই হবে। তবে উনি যে লাথিটা দিয়েছিলেন বেশ জোরে দিয়েছিলেন, আর বলটা মাঠ থেকে বেরিয়ে অনেক দূরে চলে যায়। যখনই মাঠ থেকে বেরিয়ে বলটা অনেক দূরে চলে যায়, তখনই শরীফ ভাই প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কেউ তো বুঝতে পারলো না যে ঘটনাটা কি হলো। সবাই ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন, পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে জ্ঞানটা ফিরেও আসে অল্প সময়ের মধ্যে। তখন শরীফ ভাই সবাইকে এক অবাক করা তথ্য দেন। উনি জানান, উনি যখন ফুটবলটার দিকে লাথি মেরেছেন, ফুটবলটা যখন মাঠ পেরিয়ে বাইরে চলে গেছে, উনি তো ফুটবলের দিকে তাকিয়েছেন, তখন উনি দেখেন মাঠের বাইরে এক বিশাল লম্বা আকৃতির মানুষ হেঁটে যাচ্ছে। ওই বলটা গিয়ে তখন ওই মানুষটার পিঠে গিয়ে লাগে। ওই মানুষটা নাকি বিকট এক চিৎকার করে দৌড়ে ওই বটগাছের দিকে চলে যাচ্ছিল। আর তখনই শরীফ ভাইয়ের কাছে মনে হলো চারপাশ আলোকিত হয়ে গেছে। বজ্রপাতের সময় যেভাবে চারপাশ আলোকিত হয়ে যায় ঠিক তেমন। চোখে সরিষা ফুল দেখার মতো ওনার অবস্থা হয়। এরপর উনি সেন্সলেস হয়ে যান। এই যে ফুটবল গিয়ে কারো শরীরে লাগা, তারপর চতুর্দিকে আলোকিত হয়ে যাওয়া, এগুলো কিন্তু শুধু শরীফ ভাই দেখেছিলেন। অন্য কেউ কিন্তু সেটা দেখেননি, কেউ কোনো কিছু অনুভবও করেন নাই। ঘটনার দিন সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে। শরীফ ভাইয়ের শরীরে খুবই জ্বর উঠে যায়। জ্বর এতটাই বেড়ে যায় যে শরীর মনে হচ্ছে পুড়ে যাচ্ছিল। শরীফ ভাইয়ের বাবা একজন ডাক্তারের ব্যবস্থা করেন, ডাক্তার বাড়িতে এসে চিকিৎসা দেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। 2 দিন ধরে একটানা জ্বর, অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। পরে শরীফ ভাইয়ের বাবা একজন কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজ রুকিয়া শুরু করেন এবং জানতে চান সেদিন কি হয়েছিল। শরীফ ভাই উনি যেটা দেখেছিলেন সব কথা খুলে বলেন। এরপর কবিরাজ তার জিনের মাধ্যমে জানেন ওই দিন জিনেদের একটি দল কোনো একটা জায়গা থেকে ওই বটগাছের দিকেই যাচ্ছিল ওই রাস্তাটা দিয়ে। বলটি ভুল করে তাদের এক সদস্যদের মধ্যে একজন সদস্য, যার বয়স বেশি ছিল, বেশ মুরব্বী গোছের ছিল এবং খুব ভালো পরহেজগার জিন ছিলেন আর কি, তো তার গায়ে গিয়ে লাগে। আর সে যেহেতু ভালো, সে আঘাত পাবার পরও কোনো ক্ষতি করেনি। তবে এই ফুটবলটা তার শরীরের যেই জায়গায় গিয়ে আঘাত হেনেছে, এটাতে উনি বেশ ব্যথা পেয়েছেন। উনি প্রচণ্ড জোরে এই ব্যথায় চিৎকার করে উঠেছেন এবং চিৎকার দিয়ে উনি ওই বটগাছের দিকেই চলে যান। ওনার সাথে থাকা অন্য সদস্যরা শরীফ ভাইকে ক্ষতি করার চিন্তা করেছিল, তবে ওই জিনটা এক বাক্যে সেটা নাকচ করে দেন। কারণ বাচ্চারা খেলাধুলা করছে, এরকম হতেই পারে। এতে করে তারা যদি কোনো প্রতিশোধ নেয় বা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাদেরকে, কাজটা ভালো হবে না। এই জন্য উনি সেটা নিষেধ করে দেন। কিন্তু হয় কি, যেহেতু শরীফ ভাই কোনো কিছু একটা দেখে ফেলেছেন, ভয় পেয়ে গেছেন, এই কারণেই তার জ্বর এসে গেছে। জিনের কোনো প্রভাব তার উপরে নাই। জিন শুরুতেও প্রভাব বিস্তার করে নাই, এখনও তার উপর কোনো জিনের প্রভাব নাই। এটা ঝাড়ফুঁক করে দিতে হবে আর আস্তে আস্তে উনি ঠিক হয়ে যাবেন। তো সেটাই হয়।
ওই কবিরাজ ঝাড়ফুঁক করে দিয়ে যান, কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে শরীফ ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যান। তো এটাই ছিল প্রথম ঘটনা। এবার আসি পরবর্তী ঘটনায়। তো এই বট গাছের খুব কাছেই খলিফা বাড়ি নামে একটা বাড়ি ছিল। তো ওই বাড়ির যিনি কর্তা তার নাম নজরুল খলিফা। তো ওনাকে রবিউল ভাই নজরুল চাচা বলে সম্বোধন করেন আর কি। তো নজরুল চাচার বর্তমান বয়স 55 বছরের মতো হবে। ঘটনাটি তার ছেলে সাইমের কাছ থেকে রবিউল ভাই শুনেছেন। সাইমের বর্তমান বয়স 20 বছর। তো এই যে আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে বটগাছের নিচে একসময় মুন্সিবাজার নামে একটি বাজার ছিল, যেটিকে স্থানান্তরিত করা হয়েছে কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের দূরত্বে। তো একদিন বিকেলবেলা নজরুল চাচা কোনো এক প্রয়োজনে মুন্সিবাজার গিয়েছিলেন। কাজ শেষে চা খেয়ে ফেরার পথে হাঁটা ধরেছেন আর কি। যখন চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আজান হয়নি কিন্তু তখনও, আজানের সময় হয়ে এসেছে এমন একটা সময় আর কি। চাচা বাজার পার হয়ে বটগাছের কাছাকাছি আসতেই হঠাৎ তার চোখ যায় বটগাছের পশ্চিম পাশের ইটের সলিং রাস্তার দিকে, যেটা কুশদী প্রাইমারি স্কুলের দিকে চলে গেছে। সেখানে তিনি দেখতে পান একজন মহিলা ওই রাস্তা ধরে হেঁটে আসছে মূল রোডের দিকে। ব্যাপারটা প্রথমে স্বাভাবিকই মনে হয়, এমনটা তো হতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু উনি কি মনে করে আবার তাকালেন ওই মহিলার দিকে। তখনই যা দেখতে পেলেন তাতে উনি হতবাক হয়ে যান। উনি স্পষ্ট দেখলেন সেই মহিলার হাঁটছেন না, শূন্যে ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসছেন। চাচা প্রথমে ভাবলেন চোখের ভুল হচ্ছে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন আসলেই ঘটনাটা সত্য। উনি ভয় পেয়ে বেশ দ্রুত হাঁটতে শুরু করেন। কিছু দূর যাবার পর আবার পেছনে ফিরে তাকালেন, দেখলেন যে মহিলা আবার স্বাভাবিকভাবে হেঁটে আসছে, ভেসে ভেসে আর আসছে না। তখন উনি ভাবলেন হয়তো উনি ভুল দেখেছেন, তাই আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিন্তু একটু সামনে এগিয়েই ওনার মনের মধ্যে একটু খটকা লাগে যে দেখি তো এখন মহিলা হাঁটছে না ভেসে আসছে, নাকি শুরুতে আমি ভুল দেখেছিলাম। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন তখন দেখেন ওই মহিলা শূন্যে ভেসে ভেসে অনেক দ্রুত গতিতে তার একদম কাছাকাছি চলে এসেছে। এই দৃশ্য দেখে চাচা ভয়ে দিয়েছেন এক দৌড়ে উনি বাড়িতে চলে এসেছেন। তো ওনার হাঁপানো দেখে ওনার স্ত্রী জিজ্ঞেস করেছেন কি হয়েছে। তখন ঘটনাটি উনি চাচিকে খুলে বলেন। কিছুক্ষণ পর কি মনে করে চাচা আবার বাইরে গিয়েছেন, উনি চিন্তা করলেন যে ওই জিনিসটা আছে কিনা এখনো। তবে উনি তখন বাইরে গিয়ে আর কিছুই দেখতে পাননি। এই ঘটনার ফলশ্রুতিতে তার কোনো জ্বর বা অসুস্থতা এমন কোনো কিছুই হয়নি। এখন পরবর্তী ঘটনায় আসি। এই ঘটনাটি এক প্রতিবেশী চাচির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় 2 বছর আগে, অর্থাৎ যদি বলি 2023 সালের শেষ দিকে বা 24 সালের শুরুর দিকে আর কি। তো এই রবিউল ভাইদের বাড়ি থেকে বারিশাবা বাজারের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। সপ্তাহের 2 দিন রবিবার এবং বুধবার সেখানে হাট বসে। তো নিত্য প্রয়োজনীয় সকল পণ্য মানুষজন, বিশেষ করে আশেপাশে যারা আছেন, তারা ওই বাজার থেকে সংগ্রহ করে আনেন। প্রথমে বাড়ি থেকে বাজারে যাওয়ার যে রাস্তাটা, এটার একটু বর্ণনা আমরা দেই। বাড়ি থেকে বের হবার পর কিছুটা রাস্তা কাঁচা, তারপর কুশদী মুন্সিবাড়ি মসজিদ, জামে মসজিদ ওইটা। তো মসজিদ থেকে একটু সামনে গেলেই প্রাইমারি স্কুল। সেখান থেকে একটি ইটের সলিং রাস্তা চলে গেছে একদম মেইন রাস্তা পর্যন্ত। ইটের সলিং আর মেইন রোডের পাশেই সেই বট গাছটি অবস্থিত। এরপর মেইন রাস্তা থেকে উত্তর দিকে 2.5 কিলোমিটার দূরে গেলে ব্রহ্মপুত্র নদের তীরে বারিশাবা বাজার অবস্থিত। চাচা তখন প্রবাসে ছিলেন। বাড়িতে আর কোনো পুরুষ মানুষ না থাকায় বাধ্য হয়ে চাচিকেই বাজার করতে হতো। তো কোনো একদিন বাজারের দিন উনি বিকেলবেলায়, অর্থাৎ হাটের দিন আর কি, বিকেলবেলায় বাজার করতে গিয়েছেন। সেদিন তিনি বেশ কিছু ছোট বড় মাছ কেনেন যেন বেশ কিছুদিন চলে যায়। ওনার পক্ষে তো প্রতিদিন বা সব সময় বাজারে আসাটা ওনার জন্য পসিবল না। এজন্য উনি একটু বেশি করে বাজার করার চেষ্টা করেছিলেন। এখন সমস্যা হয় কি, যে অন্যান্য লোকেরা যারা গ্রামে গঞ্জে বেশি করে বাজার করে নিয়ে যান, তাদের কাছে ঝাঁকা থাকে, ঝাঁকার উপরে বাজার করে সেই বাজারগুলো রেখে নিয়ে যান মাথায় করে। এখন একজন মহিলা মানুষের পক্ষে মাথায় ঝাঁকা তো নেওয়া সম্ভব না, আর বেশি ভারী বাজারের ব্যাগ 2 হাতে ধরে রাখাও তো তার জন্য কষ্টসাধ্য। উনি ওই মাছ তো কিনেছেনই, সেই সাথে বেশ কিছু কাঁচা তরকারিও কিনেছেন। বাজার ব্যাগ ভারী হয়ে গেছে, ওনাকে যে কেউ সাহায্য করবে এমন লোকও উনি পাচ্ছিলেন না। কি আর করা, উনি বাজারগুলো নিয়ে অনেক কষ্টে একা একাই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাড়ির দিকে রওনা দিয়েছেন।
তখন অবশ্য মাগরিবের আজান হয়ে গেছে, চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছে। সামনে কেউ থাকলেও ওভাবে স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না, ঠিক এমন একটা সময় চাচি যখন বটগাছের পাশে ইটের সলিংয়ের খুব কাছাকাছি চলে এসেছিলেন, তখন হঠাৎ একটা নারী অবয়ব ওনার সামনে এসে দাঁড়ায়। সাধারণ নারীদের থেকে বেশ কিছুটা লম্বা, মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল সেই অবয়বের। ওই নারী অবয়ব চাচির নাম ধরে বলতে থাকে যে, তুমি বাজার থেকে যে মাছগুলো এনেছো সেগুলো আমাকে দিয়ে যাও, আমি অনেক দিন ধরে কিছু খাই না, মাছগুলো আমি খাবো। মানে ভদ্রভাবেই বলেছে আর কি, তুমি তুমি করে। চাচি প্রথমে ভাবলেন এগুলো হয়তোবা কোনো ওই পাগলি মহিলার কাজ হবে, এই যে এই কথাগুলো বলছে, হয়তোবা অপরিচিত কোনো পাগলি মহিলা এখানে চলে আসছে। তো উনি কিছু না বলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। এদিকে রাত হয়ে গেছে, হাতে বাজারের ব্যাগ, ওনার হাত ব্যথা হয়ে গেছে এই ভারের কারণে। উনি যখন সামনের দিকে আগানো শুরু করেছেন, ওই মহিলাটা আবার সামনে চলে আসে, এসে ওই সেম কথাটাই বলতে থাকে যে মাছগুলো আমাকে দিয়ে যাও। তখন চাচি বলেন যে, তোমার খিদে লেগেছে বুঝতে পারলাম, যে অনেক দিন ধরে কিছু খাও না, মাছ খাও না, ঠিক আছে তুমি আমার বাড়িতে চলে এসো, আমি রান্না করব এই মাছগুলো, তারপর তোমাকে খেতে দিব। আমি এখন তোমাকে কিভাবে দিব, এগুলো তো কাঁচা মাছ। কিন্তু সেই অবয়ব বলে ওঠে, না আমি তোমার বাড়িতে যাব না, তুমি এখনই আমাকে মাছ দিয়ে যাও। চাচি তো রাজি হয় না, যে না এইভাবে তো আমি মাছ দিতে পারবো না, তুমি আসো আমার বাড়িতে আসো, পারলে এখনই আমার সাথে সাথে চলো, আমি তোমাকে মাছ খাওয়াবো। কিন্তু ওই অবয়ব কিছুতেই বাড়িতে যাবে না। চাচি তখন বললেন, যেহেতু বাড়িতে যাবা না, আমার আর কিছু করার নাই, আমি তো তোমাকে খাওয়াতে চাইলামই, এখন রাস্তা ছাড়া তো বাপু, আমাকে যেতে দাও। এই বলে চাচি ওই অবয়বটাকে পাশ কাটিয়ে সামনের দিকে আগানো শুরু করেছেন। তখন পেছন থেকে বেশ কর্কশ কণ্ঠে ওই অবয়বটি বলে ওঠে, তুই আমাকে মাছ দিলি না, তো দেখি তুই এই মাছ কিভাবে খাস। চাচি সেই পাগলির কথায় কোনো কর্ণপাত না করে বাড়িতে চলে এলেন। চাচি কিন্তু এটাকে পাগলিই ভেবেছিলেন, অন্য কোনো কিছু ভাবেন নাই। বাড়িতে এসে মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলেন। তারপর বাড়ির স্বাভাবিক কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে রান্না করার জন্য যখন ফ্রিজ থেকে মাছ আনতে গেলেন, তখন তো উনি অবাক, ফ্রিজে একটা মাছও নাই, সব মাছ উধাও। উনি তো ছোট ছোট প্যাকেট করেছিলেন, যখন মাছ কেটেছিলেন একবার তো আর খাবেন না, যখন যে প্যাকেটটা প্রয়োজন সেটা নামাবেন, কিন্তু একটা প্যাকেটও নাই, মাছ একটাও নাই সেখানে। এটা কিভাবে সম্ভব? উনি তো ঘরেই ছিলেন, ওনার ঘরে তো কেউ আসেনি যে মাছ নিয়ে চলে যাবে। ফ্রিজ খোলার শব্দ উনি পান নাই এই পুরো সময়ের মধ্যে। তখন চাচি বুঝতে পারেন, গতকাল সন্ধ্যার পর যেই নারী অবয়ব ওনাকে বলেছিল, তুই মাছ খেতে দিলি না আমাকে, দেখি তোরা কিভাবে খাস, মূলত সেটা একটা জিন ছিল। এই জিনই মাছগুলো খেয়ে ফেলেছে। তবে আল্লাহর রহমতে ওই জিনটা চাচির কোনো ক্ষতি করেনি। চাচি পরবর্তীতে বুঝতে পেরেছেন, কেননা এই মাছ রিলেটেড ঘটনা তো আসলে ওইখানে হরহামেশাই ঘটে। ওই সময় চাচি বুঝতে পারেন নাই, ওই সময় বুঝতে পারলে উনি তো ভয় পেয়ে যেতেন। আল্লাহর রহমতে উনি ওই সময় বুঝতে পারেন নাই আর কি, তার চাচিরও তেমন কোনো ক্ষতি হয়নি। এবার আসেন আমরা শেষ ঘটনায় চলে আসি। এই ঘটনাটি রবিউল ভাইকে শেয়ার করেছেন তারই এক ছোট ভাই, যার নাম তরিকুল ইসলাম, যার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর এলাকায়। আর ঘটনাটি তার বাবার সাথে ঘটেছে। উনি ওনার বাবার নামটি উল্লেখ করেন নাই। তো ঘটনাটি ঘটে 2017 সালের জুন মাসে। ঘটনার শুরুটা এক সাধারণ বিকেলবেলা। তরিকুল ভাইয়ের বাবা সেদিন একটি প্রয়োজনে তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যান। কাজ শেষে যখন তিনি বাড়ির পথে ফিরছিলেন, তখন রাত নেমে এসেছে। বাড়ির পথে ফিরতে ফিরতে হঠাৎ পথিমধ্যে তার জলবিয়োগের প্রয়োজন হয়। তিনি রাস্তার পাশে একটি জঙ্গলের কিনারায় বসে জলবিয়োগ করতে থাকেন। সেই মুহূর্তে তিনি হঠাৎ খেয়াল করেন, সাধারণ মশার থেকে আকারে অনেক বড়, কয়েক ইঞ্চি লম্বা হবে, এরকম বড় বড় কিছু মশা তাকে কামড়াচ্ছে। তিনি একাধিকবার সেগুলোকে তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই মারতে পারছিলেন না। মশাগুলো উড়ে চলে যাচ্ছিল। বিষয়টি তার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হলেও, আর জঙ্গলের পাশে হওয়ায় উনি চিন্তা করলেন, জঙ্গলের পাশে এরকম ঝোপ জঙ্গলে মশা বড় তো হয়ে যেতেই পারে। এই ভেবে উনি আসলে খুব একটা গুরুত্ব দেন নাই, একদমই যে গুরুত্ব দেন নাই তা না, তবে ওভাবে বেশি গুরুত্ব দেন নাই। জলবিয়োগ শেষ করে আবার বাড়ির পথে রওনা দিলেন, কোনো সমস্যা ছাড়াই বাড়িতে পৌঁছেও যান। বাড়িতে এসে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষ করেন, কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই উনি শরীরে অসুস্থতা অনুভব করতে থাকেন। ওনার শরীরে জ্বর আসতে শুরু করে,
প্রথম রাতটা কোনোভাবে জ্বরের মধ্যেই কেটে যায়, কিন্তু পরদিন সকাল থেকে জ্বরের মাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে যেতে থাকে। স্বাভাবিক ওষুধ খাওয়ানো হলো, দোকান থেকে ওষুধ এনে দেওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবে জ্বর আর নাম ছিল না। তার সঙ্গে দেখা দিল আরেকটি সমস্যা, খাওয়ার প্রতি একদমই অরুচি। জ্বর হলে খাবারে অরুচি হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এই কয়েকদিনের মধ্যেই তার শরীর অস্বাভাবিক রকমের শুকিয়ে যেতে থাকলো, চোখ মুখ বসে যেতে লাগলো। পরিবার তো চিন্তিত হয়ে পড়ল, তাকে একটি ভালো হসপিটালেও নিয়ে যাওয়া হলো। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করালেন। অবাক করা বিষয়, তার কোনো রোগই ধরা পড়ল না। ডাক্তার কিছু ভিটামিন এবং সাধারণ কিছু ওষুধ দিয়ে বললেন তেমন কিছু না, শরীর দুর্বল হয়ে পড়েছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে উল্টোটা হতে লাগলো। দিন দিন তার অবস্থা অবনতি হতে লাগলো। যতই ডাক্তার দেখানো হয়, কোনো চিকিৎসায় কাজ করছিল না। পরিবার সদস্যরা তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনার সাথে কি এমন কিছু ঘটেছে যেটা অস্বাভাবিক? উনি কিছুক্ষণ ভেবে শুধু এতটুকুই বলেন যে সেদিন রাতে কিছু বড় আকারের মশা তাকে কামড় দিয়েছিল। এই কথাটাকেও সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু অবস্থার এতটা অবনতি হলো যে উনি কিছুই খেতে পারছেন না, এমনকি ওনার জবান বন্ধ হয়ে যায়, অর্থাৎ কথা বলাও বন্ধ হয়ে যায়। এভাবে প্রায় 36 দিন পেরিয়ে গেল। পরিবার তখন এক হুজুরের শরণাপন্ন হলেন এবং হুজুরকে অনুরোধ করলেন যেন বাড়িতে এসে হুজুর দেখে যান। হুজুর বাড়িতে এসে তার অবস্থা দেখে কিছুটা অনুভব করলেন এটি সাধারণ অসুস্থতা নয়, বরং জিন ঘটিত কিছু হতে পারে। তার ভেতরে যদিও জিনে ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না, তবুও হুজুর রুকিয়া শুরু করেন। রুকিয়া চলতে চলতেই হঠাৎ অবাক করে দিয়ে জিনেরা হাজির হয়। আর এই যে তরিকুল ভাইয়ের বাবা, ওনার তো জবান বন্ধ হয়ে গেছিল, ওনার শরীরের ভেতরেই ঢুকে মিশ্র কণ্ঠস্বরে একসাথে কথা বলতে থাকে। আমাদেরকে কেন ডেকেছিস হুজুর? হুজুর বললেন, তোরা এই ব্যক্তিকে কেন ধরেছিস আর তোরা কতজন এখানে আসিস? জিনেরা উত্তর দিল, আমরা তো একে ধরিনি, সে আমাদেরকে অপমান করেছে, বিরক্ত করেছে, তাই আমরা তার সাথে এসেছি। আর আমরা 7 জন আছি, তবে একে আমরা ধরি নাই। হুজুর বললেন, সে কি করেছে, কিভাবে তোদেরকে অপমান করেছে? তারা যা বলল সবাই তো তাতে হতভম্ব হয়ে যায়। জিনেরা বলল, সে রাস্তার পাশে বসে জল বিয়োগ করছিল, আর জিনেরা সেখানেই বসেছিল। আর এই জল বিয়োগের কারণে তাদের শরীর অপবিত্র হয়ে যায়, তারা অপমানিত বোধ করে, তাই তারা মশা হয়ে তার রক্ত কিছুটা চুষে নেয়। আর এমন এক ধরনের জীবাণু তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে তার বডির উপর সরাসরি এরা নিয়ন্ত্রণ স্থাপন করেছে। এবং এই তরিকুল ভাইয়ের বাবার মৃত্যুর আগ পর্যন্ত এরা তার সাথে থাকবে, কেউই নাকি তাদেরকে তাড়াতে পারবে না। এই কথাগুলো পরিবারের সবাই স্পষ্টভাবে শুনতে পেল। সবাই তো কান্নায় ভেঙে পড়ল। পরিবার হুজুরকে বলল যে হুজুর, যেভাবেই হোক কিছু একটা করেন, এদের হাত থেকে সুস্থ করার ব্যবস্থা করেন। হুজুর তাদেরকে ভয় দেখে তাড়ানোর চেষ্টা করলেন যে তোরা এখান থেকে চলে যা, নাহলে তোদেরকে কষ্ট দিব। কিন্তু জিনেরা রীতিমতো উল্টো হুমকি দিল এবং বলল, তুই যা করিস কর, আমরা এখান থেকে যাব না। তখন হুজুর তো তাদেরকে বলল, তোরা বল কি দিলে তোরা এখান থেকে চলে যাবি, তাই দেব। জিনগুলো বলল, তুই এখন যাই দিস না কেন, কোনো লাভ হবে না, কারণ আমরা যা করার করে ফেলেছি, এর শরীরের আর কিছুই অবশিষ্ট নয়, আমরা সব কিছু শেষ করে দিয়েছি, সে আর বড়জোর কয়েকদিন বাঁচবে। তুই যদি তোর বিপদ না চাস তাহলে এখান থেকে ভাগ। এই বলার সাথে সাথে নাকি ওই জিনেরা তরিকুল ভাইয়ের বাবার শরীর ছেড়ে চলে যায়। তরিকুল ভাইয়ের বাবা আগের মতোই কথা বলতে পারেন না আর। হুজুর নিরাশ হয়ে পড়লেন, পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন, এখন হয়তো বা আর কিছুই করার নাই। এর পর অর্থাৎ হুজুর চলে যাবার কয়েকদিন, 3 দিন বা 4 দিন এভাবে কেটে যায়। এই সময়ের মধ্যে কিন্তু তরিকুল ভাইয়ের বাবাকে শক্ত কোনো কিছুই খাওয়ানো যাচ্ছিল না, শুধু সামান্য ফলের রস খাওয়ানো যেত। অবশেষে 40তম দিনে 2017 সালের জুলাই মাসে তরিকুল ভাইয়ের বাবা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে কিন্তু আরও একটি বিষয় আমাদের সামনে চলে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যে কোনো জায়গায় অপবিত্র করা উচিত নয়। ফলদার গাছের নিচে, ছায়াদার গাছের নিচে, গর্তের ভিতরে, ঝোপ জঙ্গলে এভাবে হুট করে কোথাও বসে যাওয়া উচিত নয়। কফ থুতু ফেলা উচিত নয়, ময়লা আবর্জনা ফেলা উচিত নয়, তাতে করে কিন্তু ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে।
যেমনটা তরিকুল ভাইয়ের বাবার সাথে ঘটেছিল। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর আলমে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, যারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে প্রতিনিয়ত আমাদের চলার পথকে মসৃণ করছেন, এই রবিউল ভাইয়ের মতো, তাদের সবার জন্য রইল আমাদের তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ আমাদেরকে যেমন ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদেরকেও আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, যাতে করে একসাথে অনেকটা পথ আমরা পাড়ি দিতে পারি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল।